আমাদের প্রধান উপদেষ্টা ব্রিটেন সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ারমারের সঙ্গে কেন সাক্ষাৎ পেলেন না, কেন ব্রিটেনের প্রধানমন্ত্রী সাক্ষাৎ দিলেন না, মাঝখানে দূরত্বটা কী ছিল, সেটা নিয়ে নানা রকমের চর্চা তো চলছে। এই নানা রকমের চর্চা প্রধান উপদেষ্টার সফর শেষ হয়ে যাওয়ার পরেও চলছে, আরও অনেক দিন চলবে। কারণ আপনি কারো বাড়িতে বেড়াতে গেলেন, সেই বাড়ির কর্তা আপনার সঙ্গে দেখাই করলো না, ব্যস্ত আছি এই অজুহাতে তিনি তার নিজের কক্ষে অবস্থান করলেন, ড্রয়িং রুমে এসে সাক্ষাৎ দিলেন না, হাই হ্যালো করলেন না। সেটা কত বড় অপমানজনক সেটা খুব সহজেই বোঝা যায়, সহজেই বোধগম্য ব্যাপার। সেই ব্যাপারটা নিয়ে নানা রকমের আলোচনা চলছে, সেই কারণেই যে কেন প্রধান উপদেষ্টা ব্রিটেন সফরে যাওয়ার পরেও ব্রিটেনের প্রধানমন্ত্রী তাকে সাক্ষাৎ দিলেন না। তাহলে কি আগে থেকে এই সাক্ষাৎ ফিক্সড ছিল না? কিংবা প্রশ্ন উঠছে বারবার যে তাহলে কি এটা প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় সফর নয়, তার ব্যক্তিগত সফর? এই ব্যক্তিগত সফরের কারণেই কোনো কিছু নির্দিষ্ট ছিল না? এই প্রশ্নগুলো সামনে আসছে। এই অনেক প্রশ্নের এগুলো সহ বাংলাদেশের সমসাময়িক রাজনীতির বিষয়ে অনেক প্রশ্নের এক ধরনের দায়সারা উত্তরই বোধহয় দিলেন এবার প্রধান উপদেষ্টা বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে। বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন তার মুখোমুখি হয়েছিলেন তিনি যুক্তরাজ্য থাকা অবস্থাতেই। সেই সাক্ষাৎকারটি গত রাতে বিবিসি প্রকাশ করেছে এবং ইংরেজিতে দেয়া সেই সাক্ষাৎকারের বাংলা তর্জমা করলে যা দাঁড়ায় সেটা আপনারাও বিবিসির ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন, কিংবা আমাদের এই আলোচনা থেকে একটা ধারণা পেতে পারেন যে কেন ব্রিটেনের প্রধানমন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টাকে দেখা দিলেন না। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস কি বলছেন, তার ভাষ্য কি, সাথে আরও কিছু চমকপ্রদ তথ্য নিয়ে এই ভিডিও থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম ব্রিটেনের প্রধানমন্ত্রী কেন আমাদের প্রধান উপদেষ্টাকে সাক্ষাৎ দিলেন না। বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে সেই ব্যাপারে তিনি কথা বলেছেন, আরও অনেক ব্যাপারে এই কথা বলেছেন। বিবিসির প্রতিনিধির প্রথম প্রশ্ন ছিল, এই সফরকে সরকারি সফর বলা হচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার কোনো বৈঠক নেই, কেন কেয়ার স্টারমারের সঙ্গে কোনো বৈঠক হলো না? আমাদের প্রধান উপদেষ্টা উত্তরে বলেছেন, আমরা ওনার সঙ্গে দেখা করতে খুবই আগ্রহী ছিলাম, হয়তো তিনি ব্যস্ত ছিলেন কিংবা অন্য কোনো কারণে হয়তো সম্ভব হয়নি, তবে এতে আমার জন্য একটা বড় সুযোগ তৈরি হয়েছে। তিনি বলছেন যে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী দেখা না দেওয়ার কারণে একটা সুযোগ তৈরি হয়েছে, বড় সুযোগ পেয়েছে বাংলাদেশ। সুযোগটা কি? এখন যেহেতু তিনি ব্যস্ত, আমি তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি, আমরা একসঙ্গে সময় কাটাতে পারবো, যা ঘটছে তা দেখাতে পারবো এবং তিনি পুরোপুরি পরিস্থিতি উপলব্ধি করতে পারবেন। এটা ইতিহাসের একটি বিশেষ মুহূর্ত যার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। একভাবে বললে আমরা অতীতকে পেছনে ফেলে নতুন এক ভবিষ্যতের সূচনা করছি। অর্থাৎ তিনি বলতে চাইলেন যে আমরা চেষ্টা করেছি, তিনি হয়তো ব্যস্ততার কারণে দেখা দিতে পারেননি, তবে সেখানে আমাদের সুযোগ এসেছে, তাকে আমরা বাংলাদেশে আমন্ত্রণ জানাবো, তিনি বাংলাদেশে আসবেন, বাংলাদেশে আসলে একান্তে আমরা সময় কাটাতে পারবো। কিন্তু এই যে দেখা না দেওয়ার পেছনে অনেক আলোচনা চলছে, অনেক ব্যাপারে গবেষণা চলছে, কেন দেখা দিলেন না। দেখা না দেওয়ার পেছনে অনেকে আবার যুক্তি হিসেবে সামনে আনছেন টিউলিপ সিদ্দিকীকে প্রধান উপদেষ্টা দেখা দেননি, সেই কারণে টিউলিপ সিদ্দিকী ব্যাপারটা মাঝখানে ঢুকে এক ধরনের জটিলতা তৈরি করেছেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী যেন প্রফেসর ইউনূসকে সাক্ষাৎ না দেন, সেই লবিংটা তিনিই করেছেন। সেটা সত্য কি মিথ্যা হয়তো সময়ই বলে দেবে। এরপরে প্রশ্ন ছিল তাকে, আপনি বলছেন তিনি ব্যস্ত, কিন্তু আপনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আপনি তার রাজনৈতিক সমমর্যাদার ব্যক্তি। যুক্তরাজ্যে প্রায় 10 লাখ বাংলাদেশি এখানে বসবাস করেন,
অর্থাৎ বাংলাদেশি 10 লাখ বাঙালি যুক্তরাজ্যে বসবাস করে। ব্রিটিশ জীবনে বাংলাদেশি সংস্কৃতি গভীরভাবে মিশে আছে। তাহলে আপনি কতটা হতাশ যে যুক্তরাজ্যে আপনার কয়েকদিনের সফরে তিনি সময়ই বের করতে পারলেন না? উত্তরে মোহাম্মদ ইউনূস বলেছেন, আমি জানি না আমি হতাশ হব না কি কোনো কারণে একটা সুযোগ হয়তো হারালো, আমি জানি না, মানে কোনো কারণে একটা সুযোগ হারালো কিনা, তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হারালেন কিনা এই ব্যাপারে তিনি বলেছেন যে এজন্যই বলছি তার বাংলাদেশে আসা উচিত, একটু নির্ভর থাকবেন, বাংলাদেশের পরিস্থিতি উপলব্ধি করবেন, এই মুহূর্তের মর্ম বুঝতে পারবেন। অর্থাৎ কি হলো আমি বুঝতে পারছি না, সুযোগটা তিনি হারালেন না আমি হারালাম সেটা বুঝতে পারছি না, এই কারণেই আমি বলছি যে তাকে বাংলাদেশে আমরা আমন্ত্রণ জানাবো, তিনি বাংলাদেশে এসে পরিস্থিতি বুঝে যাবেন সরাসরি। এরপরে প্রশ্ন ছিল কিন্তু বৈঠকের ব্যবস্থা না করার পেছনে কারণ দেখিয়েছে, কি কারণ দেখিয়েছে ডাউনিং স্ট্রিট? এই বৈঠক আয়োজনের না হওয়ার পেছনে কি কারণ দেখানো হয়েছে ব্রিটেনের পক্ষ থেকে? মোহাম্মদ ইউনূস বলেছেন, আমার জানা মতে তারা তেমন কোনো ব্যাখ্যা দেয়নি, হয়তো তিনি অন্য গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। আবারও প্রশ্ন, এবার কেয়ার স্টারমারের এক এমপি লেবার পার্টির টিউলিপ সিদ্দিকী নিয়ে কথা বলি। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, আর বাংলাদেশের এক আদালত তার বিরুদ্ধে অবৈধভাবে জমি নেওয়ার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। যদিও তিনি তা অস্বীকার করছেন। তিনি আপনাকে চিঠি লিখেছেন, আমরা সেই চিঠিটি দেখেছি। তিনি আপনার সঙ্গে দেখা করতে চেয়েছেন, আপনি কি তার সঙ্গে দেখা করবেন? এ ব্যাপারে তিনি বলেছেন যে না, দেখা করব না। টিউলিপ সিদ্দিকী প্রসঙ্গে অনেক কথা বলা হয়েছে, অনেক প্রশ্ন বলা হয়েছে দুদকের যে তদন্ত, সেই তদন্ত তো প্রমাণিত হয়নি কিছু, তাহলে আদালত কেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো? সব বিষয়ে তিনি এক ধরনের মানে দায় এড়ানোর কিংবা নিজের দায় এড়ানোর জন্য উত্তরগুলো দিয়েছেন। হ্যাঁ, না, এটা আইনের ব্যাপার, এটা আদালতের ব্যাপার, এটা দুদকের ব্যাপার, দুদকের উপরে আমার আস্থা আছে, তাদের ব্যাপার তারা দেখবে, আমার এই ব্যাপারে কথা বলার কোনো কিছু নেই। এইভাবেই তিনি ব্যাপারটাকে উতরে যাওয়ার চেষ্টা করেছেন। আইনজীবীরা কেন দেখা করছে, আইনজীবীদের কেন দুদক কোনো তথ্য দিচ্ছে না, আদালত থেকে কোনো তথ্য দেওয়া হচ্ছে না, বাংলাদেশের দুদকের আইনজীবী কেন টিউলিপ সিদ্দিকীর আইনজীবীকে কোনো তথ্য দিচ্ছে না, এরকম অনেক প্রশ্নের উত্তরে তিনি শুধু বলেছেন আদালতের ব্যাপার, এটা দুদকের ব্যাপার, এটা দুদক দেখছে, এটা আদালত দেখছে। এইভাবেই তিনি, যেভাবে তিনি মানে সহজ সরলভাবে যেভাবে তিনি কথা বলেন, সেই কথায় তিনি তো বাকপটু মানুষ, তিনি বোঝেন যে কোন প্রশ্নে নতুন আরও প্রশ্নের জন্ম নেবে। সেই কারণেই তিনি প্রতিটা প্রশ্নই এড়িয়ে গেছেন, টিউলিপ সিদ্দিকীর প্রতিটা প্রশ্ন এড়িয়ে গেছেন। এক পর্যায়ে তাকে প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ যথেষ্ট প্রমাণ থাকলে দুদক তাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানাতে পারে, অর্থাৎ ব্যাপারগুলো তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো যদি প্রমাণিত হয় তাহলে দুদক তাকে দেশে ফেরত আনার চেষ্টা করতে পারে কিংবা আবেদন করতে পারে। মোহাম্মদ ইউনূস তখনও বলেছেন যে এটা আইনের ব্যাপার, আইন যেটা চায়। এইভাবেই তিনি এড়িয়ে গেছেন। অনেক বড় সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে মূলত দুটো বিষয় সামনে এসেছে, সেটা হচ্ছে স্টার কেয়ারমারের সঙ্গে কেন সাক্ষাৎ হলো না এবং টিউলিপ সিদ্দিকীর সঙ্গে দেখা না করা, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো ব্রিটেন কর্তৃপক্ষও বলছে যে এই অভিযোগগুলো মিথ্যা, এগুলো খুঁজে পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টা বলেছেন এগুলো দুদকের ব্যাপার, এগুলো আদালতের ব্যাপার, এগুলোতে আমার কিছু বলার নেই। কিন্তু টিউলিপ সিদ্দিকীকে দেখা না দেওয়ার বিষয়ে তিনি বলেছেন যে এটা আইনি ব্যাপার, যেহেতু আইনি ব্যাপার সেহেতু আমার একজন অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বৈঠক করার কোনো মানে হয় না, কোনো কারণ নেই। এই কারণেই আলোচনাটা এসেছে যে স্টার কেয়ারমার যখন প্রধান উপদেষ্টাকে দেখা দিলেন না, সাক্ষাৎ দিলেন না, এবং প্রধান উপদেষ্টা যে ঘোষণাটা দিয়েছিলেন যে বাংলাদেশের শেখ হাসিনা পরিবারের বিভিন্ন সদস্যের পাচারকৃত টাকা তিনি ব্রিটেনে উদ্ধার করতে গিয়েছেন, সেই ব্যাপারেই স্টার কেয়ারমারের সঙ্গে তিনি কথা বলতে চেয়েছিলেন, তার সহযোগিতা চাইতেন তিনি, কিন্তু সেই সহযোগিতা স্টার কেয়ারমার যে করলেন না, দৃশ্যত এটাই প্রমাণিত হলো এই বৈঠক না হওয়ার প্রেক্ষিতে। এবং বৈঠক কেন হলো না, এর পেছনে কোনো কারণ নেই, কোনো কারণ ব্রিটেন বাংলাদেশ সরকারকে জানায়নি। ব্যাপারগুলো আসলে বিদঘুটে। কেন ব্রিটেনের প্রধানমন্ত্রী এভাবে আমাদের প্রধান উপদেষ্টাকে অসম্মানিত করলেন? আমাদের প্রধান উপদেষ্টাকে অসম্মানিত করা মানে বাংলাদেশকে অসম্মানিত করা। এবং একটা গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন উত্তরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে
ব্রিটেন যে 10টি দেশকে সবথেকে বেশি সাহায্য সহযোগিতা করে সেই 10 দেশের অন্যতম হচ্ছে বাংলাদেশ। সেই প্রশ্নও তাকে করা হয়েছে যে ব্রিটেন যে সহযোগিতা করত সেই সহযোগিতা শোনা যাচ্ছে যে ব্রিটেনের বাজেটে কাটছাঁট করা হচ্ছে, সহযোগিতার ব্যাপারগুলো বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া চলছে। তখন আপনারা কি করবেন? প্রধান উপদেষ্টা বলেছেন যে সহযোগিতা করলে ভালো, না করলে তো আর করার কিছু নেই, আমরা কিছু বলতে পারবো না, আমাদের চলতে হবে, সেভাবেই চলতে হবে, টাকা না থাকলেও আমাদেরকে ম্যানেজ করে চলতে হবে। এই ধরনের উত্তর, একটা অসহায়ত্বের মতো উত্তর তার কাছ থেকে আমরা পেয়েছি। সব মিলিয়ে আমার মনে হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্রিটিশ সরকারের যে সমর্থন, সেই সমর্থনটা বোধহয় হারিয়ে ফেলেছে। এর আগেও আমরা ব্রিটিশ প্রতিমন্ত্রীর বাংলাদেশে সফর লক্ষ্য করেছি। গত নভেম্বরে ব্রিটিশ একজন প্রতিমন্ত্রী বাংলাদেশ সফর করেছিলেন, সেখানে বিভিন্ন কথা বলেছেন। বিভিন্ন কথার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, সেটা হচ্ছে যে বাংলাদেশে পরবর্তী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে, অর্থাৎ সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। সেই পথ থেকে বর্তমান সরকার যেহেতু সরে এসেছে এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এক অর্থে এই সমালোচনাটা হচ্ছে চারিদিকেই যে আদালতে প্রমাণিত হওয়ার আগেই, দোষ প্রমাণিত হওয়ার আগেই এক ধরনের শাস্তি আওয়ামী লীগকে দেওয়া হয়েছে। 15 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পরে যদি আদালত বলে যে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, তাহলে এই যে 20 বছর ধরে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা যদি থাকে, তাহলে এই ব্যাপারটা কিভাবে বাংলাদেশের সরকার আওয়ামী লীগকে ফিরিয়ে দেবে, সেই প্রশ্নও অনেকে তুলছেন। নানা প্রশ্ন উঠছে নানাভাবে, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সময় না দেওয়াতে ব্যাপারটা স্পষ্ট হয়েছে যে বর্তমান সরকার ব্রিটেনের সমর্থনটা হারিয়ে ফেলেছে। ব্রিটেনের সমর্থন যখন হারিয়ে ফেলেছে, তখন বাংলাদেশ সরকারের পরবর্তী করণীয় কি হবে, তারা কোন পথে এগোবেন, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।